আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছোট্ট একটি খবর দিয়ে শুরু করি। নতুন সরকার ক্ষমতা আসার পরে প্রথম বিদেশি মুদ্রার যে রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের, সেটি ৩০ বিলিয়ন ছাড়িয়ে আজকের দিন পর্যন্ত ৩৫ বিলিয়নে পৌঁছে গেছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এটি কমতে কমতে একটা সময় ২২ বিলিয়ন ডলারে চলে এসেছিল। আবার শেখ হাসিনার জমানাতে কেউ বলতেন যে এটা ২২ বিলিয়ন বা ২৫ বিলিয়ন ডলার আসছে, কেউ বললেন যে না, এটা ১৬ বিলিয়ন ডলারে চলে এসেছিল, হোয়াট এভার মেবি। কিন্তু যখন আইএমএফ শেখ হাসিনা সরকারকে ঋণ দিল এবং পরপর ৩টি কিস্তি ছাড় করল, তখন আমাদের দেশে যে সমস্ত লোকজন শেখ হাসিনার ফরেন পলিসি, তার বৈদেশিক মুদ্রানীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ, এটা নিয়ে যে সকল নেতিবাচক কথা প্রচার করেছিল, সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বাংলাদেশে কতগুলো মানুষ আছে যারা একটা সময় আইএমএফে চাকরি করতেন, তারা ঠিক, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি চাকরি করিনি আইএমএফে, কিন্তু যারা আইএমএফে চাকরি করতেন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো ফলে যখন শেখ হাসিনা সরকার ইমেজ সংকটে পড়ে গেল, দেশীয় যে প্রচার প্রোপাগান্ডা, এস আলমের কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তখন তার ফরেন রিজার্ভ দরকার, মানে ফরেন রিজার্ভ তার ওকে ছিল, ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছিল। এর মধ্যে ৮ বিলিয়ন ডলার নিয়ে আইএমএফের সঙ্গে, বিশ্বব্যাংকের সঙ্গে তাদের একটা বার্গেনিং হচ্ছিল। এই কারণ হলো যে সেটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে তারা এই ডলারটা নিয়ে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করেছিল, ওটাকে তারা হিসেবের মধ্যে দেখাচ্ছিল। তো সেই দিক থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার আইএমএফ বলছিল যে তুমি তোমার হিসাব থেকে এটা আলাদা করে মাইনাস করে দেখাও। তো আইএমএফের চাপে পরে সরকার কী করলো, দেখালো যে এই ৮ বিলিয়ন ডলার সহ এত, আর ৮ বিলিয়ন ডলার ছাড়া এত। তো সেই ৮ বিলিয়ন ডলার বাদ দিয়েও সেই আওয়ামী লীগের যে রিজার্ভ, এটা ২২, ২৩, ২৫ বিলিয়ন ডলারে ওঠানামা করছিল। আর তার সঙ্গে যদি আপনি ৮ বিলিয়ন ডলার যোগ করেন, তাহলে ২৫ বিলিয়ন ডলারের সাথে ৮ বিলিয়ন ডলার মানে ৩৩ বিলিয়ন ডলার। এবং তাদের এই যে যখন সংকট ছিল না, তখন রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা পুরো এশিয়ার মধ্যে বলতে গেলে অনেকের কাছে এটা ঈর্ষণীয় ছিল। এনিওয়ে, তো আওয়ামী লীগ সরকারের পতনের পর আইএমএফ পরবর্তী যে কিস্তিগুলো, সেই কিস্তিগুলো তারা দেয়নি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিশ্বাস করেনি, অথবা শেখ হাসিনা সরকারের সময় আর্থিক খাতকে আমরা যতটা দুর্নীতিগ্রস্ত বলেছিলাম, আইএমএফের দৃষ্টিতে সেটা অতটা দুর্নীতিগ্রস্ত ছিল না। বরং অনেক ক্ষেত্রে আইএমএফ যে সকল প্রশংসা করেছিল, যারা এই যুগে, মানে ওই সকল প্রশংসা এই যুগে বলাটা আমার জন্য বা অনেকের জন্য নিরাপদ নয়। এখনকার বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইএমএফ থেকে কোনো ঋণ পায়নি, আর বর্তমান সরকার এখন পর্যন্ত আইএমএফের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। অধিকান্ত যে সর্বশেষ কিস্তি, আইএমএফের সর্বশেষ কিস্তি, এটি আইএমএফ ছাড় করেনি। তারা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। শুল্ক নীতিতে এনবিআরকে আলাদা ভাগ করা, জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা, তারপরে ব্যাংক ঋণের যে সুদ হার, এটা বাড়ানো। আগে যেটা মানে ৯-৬ ছিল, বা যে একটা বেঁধে দেওয়া হয়েছিল, ডলার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ওপেন আপ করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও আইএমএফ তাকে সেই টাকা দেয়নি। আবার বর্তমান সরকার ক্ষমতা আসার পর সবাই ভেবেছিল যে আইএমএফ এবার টাকা দেবে, আর নতুন করে টাকা দেবে, কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত তার কোনো প্রতিফল পাওয়া যায়নি। তারা সরকারের সঙ্গে নতুন করে বসবে, আবার বাংলাদেশে আসবে। আমি যখন ভিডিওটি করছি তখন বিশ্বব্যাংকের সঙ্গে, আইএমএফের সঙ্গে, অন্যান্য দাতা সংস্থার সঙ্গে বৈঠকের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বিরাট বহর নিয়ে তিনি আমেরিকাতে আছেন।
কিন্তু যতটুকু তাদের যে ছায়াছবি দেখেছি, অভিব্যক্তি দেখেছি, এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ভালো ফলাফল আসেনি। এদিকে যেটি হলো যে তেল কেনার জন্য সামনে ৩ মাস, ৪ মাস, ৫ মাস তেল কেনার জন্য সরকারের কম করে হলেও অতিরিক্ত $4 বিলিয়ন তাদের লাগবে। এই $4 বিলিয়ন হয়তো তার অভ্যন্তরীণ খাত থেকে $2 বিলিয়ন তারা দিতে পারবে, বাকি $2 বিলিয়ন তারা এখন ঋণ হিসাবে চাচ্ছে। IMF-এর কাছে তারা চেয়েছিল। IMF তো বললাম যে অতিরিক্ত $2 বিলিয়ন তেল কেনার জন্য দেওয়া তো দূরের কথা, তারা যে লোনটি আওয়ামী লীগ জমানাতে দিয়েছিল সম্ভবত $4.5 বিলিয়ন, সেটার যে কিস্তি, শেষ কিস্তি বা পরবর্তী কিস্তি তারা এখনও ছাড় করাচ্ছে না। এদিকে জাপান এই যে চলমান যে ফুয়েল সংকট, এটাকে দূর করার জন্য এশিয়ার বিভিন্ন দরিদ্র রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য $10 বিলিয়ন একটা ফান্ড তারা তৈরি করেছে। এখন এই $10 বিলিয়ন বিভিন্ন রাষ্ট্রকে তারা দেবে, হাওলাত হিসেবে দেবে না ডোনেটেশন হিসেবে দেবে, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাদের কথা হলো যে এটা অনেকটা CSR-এর মতো। তাদের পার্টনাররা যদি বিপদে পড়ে, প্রায় সব দেশেই জাপানের বিনিয়োগ আছে, আমাদের বাংলাদেশেও বিনিয়োগ আছে, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, জাপানি বিনিয়োগ আছে, ইপিজেডে বিনিয়োগ আছে। এখন যদি ফুয়েল না থেকে, তেল না থেকে, সেই শিল্প কলকারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। জাপানের শেয়ার মার্কেটে সেটার প্রতিফল তারা পাবে। এই জন্য তাদের বন্ধু রাষ্ট্র, যে সকল রাষ্ট্রে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সে সকল রাষ্ট্রে যেন ফুয়েল কিনতে গিয়ে তারা বিপদে না পড়ে, এই জন্য তারা $10 বিলিয়ন একটি ফান্ড তৈরি করেছে। এবং এটার একটা বৈঠক হচ্ছিল, এবং সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি সেখানে অ্যাপিল করেছে যে বাংলাদেশকে যেন $2 বিলিয়ন দেওয়া হয়, অর্থাৎ $10 বিলিয়ন এশিয়ার সব দেশের জন্য, তার মধ্যে বাংলাদেশে $2 বিলিয়ন চাচ্ছে। এটা যে অসম্ভব, এটা যে কোনো মানুষ বুঝতে পারে। যদি জাপান বাংলাদেশকে দেয়ও, আমার কাছে মনে হচ্ছে না যে $2 মিলিয়ন বেশি, অর্থাৎ $20 লাখ বেশি সেখানে দেয়া হবে। তো হায়ারাস যদি এখানে $20 লাখ বা $2 মিলিয়ন দেওয়া হয়, তো সেখানে $2 বিলিয়ন মানে কত টাকা? অনেক টাকা। তার কি অংশ কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। তাহলে বাংলাদেশ এই ফুয়েল ক্রাইসিস মোকাবেলা করতে পারবে কিভাবে? তাকে এই যে আমাদের যে ফরেন রিজার্ভ আছে, সেই রিজার্ভের টাকা খরচ করে দিতে হবে। কিন্তু রিজার্ভের টাকা কিন্তু ইচ্ছে করলেই তারা খরচ করতে পারে না। রিজার্ভের টাকা খরচ করার একটা নিয়ম আছে। এই যেমন রিজার্ভ কারা পাঠিয়েছে, বিদেশ থেকে যারা আমাদের শ্রমিক ভাই আছেন, প্রবাসী ভাই আছেন, তারা পাঠালেন। তো $4 বিলিয়ন তারা পাঠিয়েছে। এই $4 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক তাদের রিজার্ভে যুক্ত করেছে, করে এই $4 বিলিয়ন সমপর্যায়ের বাংলা টাকা, মানে 4-12 48,000 কোটি টাকা তারা এই সাধারণ তাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে বা তাদের প্রবাসীদের যে সকল অ্যাকাউন্ট আছে সেখানে তারা দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, এই যে টাকাটা সে ফরেন রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে, তার এগেনস্টে বাংলা টাকা সে দিয়ে দিয়েছে। আবার এই যে বাংলা টাকাটা ট্রানজ্যাকশন করে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি, তারা আবার স্টাফদের স্যালারি দিচ্ছে, স্যালারি দিয়ে তারা আবার যে আমদানি করছে, সেই আমদানি ব্যয়, এই যে আমদানিকারক বা রপ্তানিকারক, এই যে যারা বাংলাদেশে লোকাল টাকা খরচ করছে, তাদের এগেনস্টে যে ফরেন ডেপ্ট আছে, সেই ডেপ্টটা তারা ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা সেই বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিয়ে তারা সেই ডলারটা পরিশোধ করছে। ফলে ইটস এ ব্যালেন্স অফ পেমেন্ট। এখানে বাংলাদেশ ইচ্ছে করলে সেই $35 বিলিয়ন যেটা এখন এই মুহূর্তে আছে, সেখান থেকে একটা পয়সা তারা খরচ করতে পারবে না। শেখ হাসিনার জমানাতে তাদের একক একটা কর্তৃত্ব ছিল, এবং এটা নিয়ে তাদের IMF-এর সাথে অনেক গণ্ডগোল হয়েছিল যে ওই রিজার্ভ থেকে তারা $8 বিলিয়ন সরিয়ে অন্য একটা সেক্টরে খরচ করেছিল। এখন সরকার চেষ্টা করলো $8 বিলিয়ন তো দরের কথা, $8 মিলিয়ন ওখান থেকে বের করতে পারবে না। এর কারণ হলো যে এই যে $35 বিলিয়ন, এই $35 বিলিয়ন এগেনস্টে এই যে এক্সপোর্টারদের টাকা আছে, ইম্পোর্টারদের টাকা আছে, তারপরে যারা ফরেন রেমিটেন্স করেছে তাদের টাকা আছে। ফলে প্রত্যেকটা টাকার এগেনস্টেই এই যাকে বলা হয় বৈদেশিক মুদ্রা
সংশ্লিষ্ট পক্ষকে পরিশোধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ফলে এখান থেকে আলাদা করে যদি তারেক রহমান সাহেব চানো যে $2 বিলিয়ন আমাকে দেন, এই $2 বিলিয়ন দিয়ে আমি কিন্তু তেল আমদানি করব, না, তাকে যে কাজটা করতে হবে সেটি হলো এই $2 বিলিয়ন যে তেল, সেই তেলের যে টাকা, সেই টাকাটা আগে কেন্দ্রীয় ব্যাংকে বাংলা টাকা জমা দিতে হবে। কিন্তু আমাদের দেশের যে পেট্রোলিয়াম সেক্টর, এখানে তেল বিক্রি, পরিচালন, অন্যান্য ভাবে বছরে 40 থেকে 50 হাজার কোটি টাকা শুধুমাত্র এই অয়েল সেক্টরে তাদেরকে সাবসিডি দিতে হয়। তাহলে কি হলো যে প্রতি মাসে তেল আমদানি করতে যদি তার $10 বিলিয়ন বা $5 বিলিয়ন সে ব্যয় করে, তার অ্যাগেনস্টে সে যে বাংলা টাকা পায় সেখানে সাবসিডিজ দেওয়ার পরে প্রতি মাসে যদি গড়ে 5,000 কোটি টাকা তার লস হয়, বছরে 60,000 কোটি টাকা ধরা হয়, তাহলে এই 5,000 কোটি টাকা সে ভর্তুকি যদি তাকে ডলারে দিতে হয়, তাহলে ওই যে IMF থেকে তাকে অতিরিক্ত লোন এনে এই ডলারের জায়গাটা পূর্ণ করতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ফলে এই যে আমাদের যে ফরেন রেমিটেন্স, তারপরে যে এক্সপোর্টের যে বিল যা কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে, যেটা এখন $35 বিলিয়ন পরিণত হয়েছে, একটা দিয়ে সরকারের যে সকল ব্যয় রয়েছে, বিশেষ করে জ্বালানি ব্যয়, বিদ্যুৎ কোম্পানির যে মূল্য পরিশোধ করা, বিভিন্ন বিদেশি কোম্পানি যারা আছে তাদের যে ডিভিডেন্ডগুলো সেগুলোর পরিশোধ করা, এরপর আমাদের দেশে যে সকল বিদেশি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা ডলারে বিদেশে পরিশোধ করতে হচ্ছে, এটা রেমিটেন্স করা, আমাদের ছাত্রছাত্রী আমরা যারা বিদেশে যাই হজ করতে, উমরা করতে, এই ডলারেরগুলো যোগান দিতে গিয়ে প্রতিটি পাই হিসাব তাকে রাখতে হয়। ফলে ওখানে যে টাকা যে খাতে আসে সেই খাতের বাইরে গিয়ে সরকারকে বিশ্বব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিভিন্ন প্রকল্প থেকে ঋণ এনে এই যেখানে যেখানে ভর্তুকি আছে, রাষ্ট্রীয় ভর্তুকি, যেখানে যেখানে লস আছে, যেখানে যেখানে প্রকল্প ফেল করেছে, যেমন ধরুন বাংলাদেশের একটা কোম্পানি ধরেন ওয়ালটন। এখন ওয়ালটন কি করলো, জার্মানির একটা ব্যাংক থেকে সে $1 বিলিয়ন প্রাইভেট লোন এনেছে। তো এই প্রাইভেট লোন আনছে, এনে সেটা গ্যারান্টি দিতে হয়েছে ধরুন জনতা ব্যাংকে। এখন ওয়ালটন ফেল করলো লোনটা দিতে, তখন জনতা ব্যাংকে এই $1 বিলিয়ন দিতে হবে। এখন জনতা ব্যাংক এই টাকা কি করলো, সে বাংলাদেশ ব্যাংক থেকে এইভাবে হিসাবের বাইরে গিয়ে তাকে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে দিতে হচ্ছে। তখন এই যে $1 বিলিয়ন, এই $1 বিলিয়ন যে ব্যালেন্স অফ পেমেন্ট, এটার জন্য এই সরকারকে লোন আনতে হবে বিদেশ থেকে। এর কারণ হলো ওখানে যে টাকা আছে সবটা তো খাত, এখান থেকে এত আসছে, এখান থেকে এত আসছে, এর বাইরে যখনই কোথাও লস করছে। এখন সরকার এই মুহূর্তে $120 বিলিয়ন বিদেশে ঋণ আছে, এই $120 বিলিয়ন কিস্তি দিতে হয় প্রতি বছর, এটা বিরাট অংশ কিস্তি দিতে হয়, এবং সেটা কত, অলমোস্ট 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর আমাদেরকে কিস্তি, ঋণ এবং কিস্তি শোধ করতে হয়। এরবারে লোকাল ব্যাংক থেকে যে ঋণগুলো নেওয়া হচ্ছে সেগুলো ডলার লাগে না, লোকাল টাকায় দিতে হয়। তো সব মিলিয়ে আমাদের যে ফরেন রেমিটেন্স $35 বিলিয়ন, এটি এখন আমাদের দেশে যে ক্রাইং ডেটগুলো রয়েছে, ফুয়েল, এরপরে বিদ্যুৎ আমদানি করা, আদানির বিল করা, নেপাল থেকে আমদানি করা, এরপরে আমাদের যে বিদ্যুৎ সেক্টরগুলোতে আমরা যে সাবসিডিজ দিচ্ছি, পল্লী বিদ্যুৎ আমাদেরকে সাবসিডিজ দিচ্ছি, তার ডেস্কোতে আমরা সাবসিডি দিচ্ছি, সব মিলে এই সাবসিডিজগুলোর ভর্তুকি পূরণ করার জন্য সরকারকে এই মুহূর্তে আরও অ্যাটলিস্ট $10 বিলিয়ন দরকার বিভিন্ন সেক্টর থেকে, আদারওয়াইজ হবে না। এখানে যদি আমাদের এই ফরেন রিজার্ভ এই মুহূর্তে $50 বিলিয়ন হয়ে যায়, কিন্তু ওই যে আমাদের যে সাবসিডিজ দিতে হয়, আমাদের যে লস হচ্ছে রাষ্ট্রীয় প্রকল্পগুলোতে, আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে লস হচ্ছে, বিদেশি ফরেন রেমিটেন্সগুলো আসার সাথে সাথে আবার যে বিদেশি দেনা পরিশোধ করতে হচ্ছে, এইগুলোর আমাদের এই মুহূর্তে যে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে ফরেন কারেন্সিতে, সেটার পরিমাণ মিনিমাম $10 বিলিয়ন, যেটা এই অর্থ বছরে সরকার লাগবে, এবং সেই টাকা ছাড়া কাজ হবে না। আমাদের বাংলাদেশ ব্যাংকে যতই রেমিটেন্স বাড়ুক, কিন্তু সেখান থেকে দিয়ে এই সাবসিডিজ করা যাবে, এবং এই ব্যালেন্সটা সরকার না করা পর্যন্ত IMF-এর লোন তারা পাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন সমস্যাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।